আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জীবন পাঠের পঞ্চম ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব সুপার কিংডম 2। আমরা গত ক্লাসে শিখছিলাম সুপার কিংডম 1 অর্থাৎ মনেরা বৈশিষ্ট্য। আজকে আমরা শিখব সুপার কিংডম 2 প্রতিষ্ঠা থেকে শুরু করে অ্যানিমেলিয়া পর্যন্ত। তো চলো আমরা কথা না বাড়ে শুরু করি। যদি তুমি ক্লাসটি দেখে না থাকো আগেরগুলা, তবে তুমি আগের ক্লাসগুলোকে দেখে আসো, তাহলে ক্লাসটা বুঝতে তোমার কী হবে বলো তো, সুবিধা হবে। চলো শুরু করি। ইউক্যারিওটা ভাইয়া, আমি শুরুতেই বলছি বায়োলজিতে গ্রিক শব্দগুলো বা কিওয়ার্ডগুলো তুমি ভেঙে পড়ো তাহলে খুবই মজা হবে। চলো ভেঙে দিই আমরা। ইউ শব্দের অর্থ মনে রাখবা ভালো বা গুড বা প্রকৃত বা সুগঠিত। তুমি গ্রিক শব্দের যে অর্থ তুমি আনো কোনো অসুবিধা নাই। ইউ মানেই মনে রাখবো সুগঠিত বা প্রকৃত বা কি বলতো ভালো বা কি গুড। আর ক্যারিও মানে কি বলতো, শিখাইছি আমি বারবারই, নিউক্লিয়াস। ক্যারিও মানে কি নিউক্লিয়াস। পুরো বায়োলজিতে যেখানে তুমি ক্যারিও কথাটা পাবা চোখ বন্ধ করে বলে দিবা এটি হলো কি বলতো, নিউক্লিয়াস। তো চলো ইউক্যারিওটা, তার মানে এদের নিউক্লিয়াসটা কি বলতো, সুগঠিত। কাদের সুগঠিত? আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে দেখছি যে কোনো কোষের ভিতরে যদি নিউক্লিয়াসটার বাইরে আবরণ থাকে, এমনকি ওর ভিতরে ক্রোমাটিন তন্তু, ভিতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন বস্তু, মানে তোমার নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন বস্তু সব কিছু যদি থাকে, তাহলে ওই নিউক্লিয়াসটাকে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস। আর এর বাইরের দিকের এই অংশ কি বলতো, সাইটোপ্লাজম। এবং মনে রাখবা যারা ইউক্যারিওটা বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, এদের কোষের মধ্যে রাইবোজোম, এদের কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের কোষের মধ্যে গোলগি বস্তু, এদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এদের কোষের মধ্যে প্লাস্টিড, সব কিছু থাকে। সকল কোষীয় অঙ্গাণু মনে রাখবা এই ইউক্যারিওটিক কোষ অর্থাৎ প্রকৃত কোষ যারা, এদের মধ্যে থাকে। তার মানে দেখো আমরা সুন্দর মতো এখানে আমরা বইয়ে কী লিখছে যে যারা ইউক্যারিওটা এদেরকে বলা হয় প্রকৃত কোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা কেমন, সুগঠিত। মনে রাখবা এরা কিন্তু মনেরার চাইতে উন্নত। যেহেতু এরা মনেরার চাইতে উন্নত, তাহলে মনে রাখবা যে এরা কিন্তু একাও বসবাস করতে পারবে, আবার এরা দলবদ্ধভাবে কিন্তু বসবাস করতে সক্ষম। সুতরাং দেখো ওরা লিখছে যে এরা এককোষী বা কি বলতো, বহুকোষী জীব। আবার এরা কিন্তু তোমার এককোষী হতে পারে, আবার কি বহুকোষী হতে পারে। এরা এককভাবেও থাকতে পারে, আবার কি কলোনি আকারেও থাকতে পারে। তার মানে দুইটা কথাই লেখা আছে, খুব সুন্দর মতো তুমি পড়ে ফেলা দিবা। এক কথা, যেহেতু ওরা মনের চাইতে উন্নত, সুতরাং এদের মধ্যে তোমার অনুন্নত বৈশিষ্ট্য এবং কিছুটা উন্নত বৈশিষ্ট্য থাকবে। আমরা কয়কোষী, বহুকোষী, আমরা কি উন্নত না? তার মানে বহুকোষী হলো উন্নত কোনো জীবের বৈশিষ্ট্য, এককোষী কি অনুন্নত জীবের বৈশিষ্ট্য। তার মানে এরা উন্নত কিন্তু অতটা উন্নত না, তাই বলা হয়েছে যে এরা এককোষী হতে পারে, আবার কি বহুকোষী হতে পারে। আবার এরা একাও থাকতে পারে, আবার কি কলোনি আকারেও থাকতে পারে। আগেরটা কি একা ছিল? না, আগেরটা ছিল কলোনি আকারে। কলোনি সৃষ্টি করে যারা বসবাস করে এরা সাধারণত একটু অনুন্নত টাইপের হয়। বাট যারা একা থাকে বা একা বসবাস করে এরা কি বলতো, উন্নত বৈশিষ্ট্য। তার মানে আমি বুঝতে পারলাম যে সুপার কিংডম 1-এর তুলনায় সুপার কিংডম 2-তে বৈশিষ্ট্যটা কিছুটা কি উন্নত। মনে রাখবা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া যত তুমি সামনের দিকে যাবা তত ধীরে ধীরে উন্নত বৈশিষ্ট্য ধারণ করবে। তারা বলতেই পারি আমি মনেরার চাইতে প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো কি বলতো, উন্নত। এবার আমরা চলে আসি কি বলছে প্রতিষ্ঠার বৈশিষ্ট্যের মধ্যে, যে এরা এককোষী বা কি বহুকোষী। আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেলছি। যেহেতু প্রতিষ্ঠা ইউক্যারিওটেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সুপার কিংডম 2-এরই অন্তর্ভুক্ত, সুতরাং মূল বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এরা একাও থাকতে পারে, আবার কি কলোনি আকারেও থাকতে পারে। আমি শুরুতেই বলছি কলোনি মানেই দলবদ্ধ, একসাথে বসবাস করা। এরা ফিলামেন্টাস মানে কি সুতার মতো। এক কথা, ফিলামেন্ট মানে কি সুতা। অসংখ্য জীব পরস্পর একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ফিলামেন্ট তৈরি করে, সুতা তৈরি করে, এরা ফিলামেন্টাস। এদের দারুণ বৈশিষ্ট্য কি, এদের নিউক্লিয়াসটা কেমন বলতো, সুগঠিত। অর্থাৎ এদের নিউক্লিয়াসের বাইরের আবরণও আছে, ক্রোমাটিন বস্তুও আছে, নিউক্লিও লাসও আছে, আবার নিউক্লিও কি প্লাজমও আছে, সব কিছুই আছে। কোষে ক্রোমাটিন বস্তু, ক্রোমো মানে কি শিখাইলাম একটু আগে উপরের, রঙিন, টিন মানে কি সুতা, রঙিন সুতা, এই যে সুতাগুলো রঙিন। এই ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। এই যে বাইরের দিকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়াসের আবরণ দ্বারা কি আবৃত থাকে, পরিবৃত মানে আবৃত ক্রোমাটিন বস্তুতে। তার মানে কি এই ক্রোমাটিন বস্তুতে কি আছে, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। ডিএনএ তোমরা সবাই জানো, ডিএনএ হলো কি বলতো, ডিএনএ হলো মনে রাখবা দ্বিসূত্রক। আরএনএ কেমন, একসূত্রক।
আর প্রোটিন তো অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, প্রোটিন বা আমিষ। এখন প্রশ্ন তোমার ব্রেনে আসলো, আচ্ছা মনেরার কি ডিএনএ ছিল না? ছিল, তোমাদের বইতে উল্লেখ নাই, বাট মনেরারও ডিএনএ থাকে, কিন্তু ওদের ডিএনএটা একটু অনুন্নত ধরনের। আদিকোষের ডিএনএটা একটু অনুন্নত। মনে রাখবা একটা বিষয়, সেটা হলো ডিএনএ দু ধরনের। একটা ডিএনএ হচ্ছে মনে রাখবা বৃত্তাকার, কেমন? বৃত্তাকার। আরেকটা ডিএনএ হলো সূত্রাকার। মনে রাখবা যেটা বৃত্তাকার ডিএনএ এটা হলো আদিকোষে পাওয়া যায়, অর্থাৎ অনুন্নত বৈশিষ্ট্য। আর যাদের ডিএনএটা সূত্রাকার, সুতার মতো, এটা হলো উন্নত কোষের বৈশিষ্ট্য। সুতরাং মনেরাতে যে ডিএনএ পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কি বলতো? বৃত্তাকার ডিএনএ। বাট প্রতিষ্ঠা বা এর পরবর্তী যে রাজ্যগুলো আছে এখানকার ডিএনএগুলো সাধারণত কি বলতো? সূত্রাকার, অর্থাৎ এদের ডিএনএগুলো কি একটু উন্নত ধরনের। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এবার পরবর্তী অংশে চলে যাই। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে, এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর তোমার হচ্ছে কি বলে এই রাইবোজোম, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, সব কিছুই কি বলতো এর মধ্যে আছে। এবার চলো আমরা নিচের দিকে যেতে থাকি আস্তে আস্তে। একটা কথা মাথায় রাখো, এটা কিন্তু অ্যামিবা। অ্যামিবার কিন্তু গঠনটা কিন্তু সুনির্দিষ্ট না। এদিক ওদিকে দেখো একদম কি একটা অবস্থা, দেখছো? আর এটার নাম কি বলতো? ডায়াটম। বা ডায়াটমটা মনে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, এককোষী শৈবাল। এটা কি? এককোষী শৈবাল। ডায়াটমটা কয়কোষী শৈবাল? এককোষী শৈবাল। ভাই একটা মজার জিনিস তুমি মাথার মধ্যে রেখে দিও, এই যে ডায়াটমটা এবং এই যে অ্যামিবাটা, এটা কিন্তু উদ্দীপকে, সৃজনশীলের উদ্দীপকে থাকে এবং এটা দিয়ে কিন্তু সৃজনশীল হয়। আগের ক্লাসগুলোতে কিন্তু তোমার হচ্ছে আমি যে মনেরা শিখাইলাম, মনেরার আগ পর্যন্ত ওগুলো কিন্তু সৃজনশীলে খুব একটা আসে না, বাট মনেরা থেকে শুরু করে এই যে রাজ্য কয়টা, এগুলো কিন্তু সৃজনশীলের গ বা ঘ নাম্বারে কিন্তু দিয়ে দেয়। সুতরাং এটা সৃজনশীলের জন্য ভালো করে পড়বা, মনেরা, প্রতিষ্ঠা, এগুলো সবগুলো ভালো করে পড়বা। এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। কি বলছে দেখো তো, এদের খাদ্য গ্রহণ, ভাই বোঝার কিন্তু অনেক কিছু আছে এখানে। এদের খাদ্য গ্রহণ কি শোষণ হতে পারে, আবার কি ফটোসিনথেটিক পদ্ধতিও হতে পারে। ফটোসিনথেটিক আর ফটোসিনথেসিস একটা বিষয় দেখো, এই যে এটা ছিল হলো ফটোসিনথেসিস আর এটা হলো ফটোসিনথেটিক। ভাইয়া পার্থক্য কি? এই সকল ছোটো ছোটো প্রশ্নগুলো তোমার মনের মধ্যে কিন্তু থাকে, তাই না? ভয়ে অনেক সময় শিক্ষককে প্রশ্ন করা হয় না আমাদের, কিন্তু মনে রাখবা ফটোসিনথেটিক বলতে বোঝাই হলো যে সালোক সংশ্লেষণ করে, যে সালোক সংশ্লেষণ করে সে হলো ফটোসিনথেটিক। আর সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস। এক কথা প্রক্রিয়াটা হলো মানে তোমার হচ্ছে ফটোসিনথেসিস, আর তোমার হচ্ছে ওই যে করে সালোক সংশ্লেষণ তাকে বলা হয় ফটোসিনথেটিক। এখন এরা খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতেও করে, আবার এরা ফটোসিনথেটিক পদ্ধতিতেও কী করে বলো তো? তোমার হচ্ছে কি করে? তোমার খাদ্য উৎপাদন করে। তাইলে একটা বিষয় ফলো করো, যাদের শরীরের মধ্যে, আমি তোমার মনের মধ্যে ব্যাখ্যা দিয়েছিলাম, যাদের শরীরের মধ্যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট নাই তারা ভাইয়া মনে রাখবা খাদ্য গ্রহণ করে কি সাহায্যে? শোষণ পদ্ধতিতে। আর যাদের শরীরের মধ্যে বা যাদের কোষের মধ্যে কি আছে বলো তো? তোমার ক্লোরোপ্লাস্ট আছে, তারা কি করে বলো তো? ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য তৈরি করে, অর্থাৎ নিজের খাদ্য নিজে কি তৈরি করতে সক্ষম। এবার পরবর্তী অংশে চলে আসি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। অযৌন, ভাইয়া দুইটা জিনিস একটু তোমাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, একটা যৌন, একটা হচ্ছে অযৌন। আজকের পর থেকে মনে রাখবা যে জনন সম্পূর্ণ করার জন্য, যে জনন সম্পূর্ণ করার জন্য শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন। আবারও বলছি আমি, যে জনন সম্পূর্ণ করার জন্য শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন তাকে বলা হয় হচ্ছে মনে রাখবা যৌন জনন। আর যে জনন সম্পূর্ণ করার জন্য শুক্রাণু বা ডিম্বাণু লাগে না তাকে বলা হয় অযৌন জনন। তুমি একটি গোলাপ গাছের ডাল কাটছো, সেই ডালটা যদি মাটির নিচে চাপা দিয়ে রাখো, কয়েকদিন পর দেখবা নতুন একটা গোলাপ গাছের সৃষ্টি হয়েছে, বা ওখান থেকে কুশি গজাইছে, পাতাগুলো গজাইছে। এখানে তোমার কি কোনো শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন হয়েছে? না। অনেকের মনে প্রশ্ন আছে শুক্রাণু ডিম্বাণু কি? এটা হলো জনন কোষ। পিতা থেকে আসে শুক্রাণু, মাথা থেকে আসে কি বলো তো? ডিম্বাণু। তো এখানে ভাই দেখো তো, এই গোলাপ গাছের ডাল লাগাতে তোমার কি কোনো শুক্রাণু ডিম্বাণু লাগছে? লাগে নাই। সুতরাং এই যে তুমি নতুন একটা উদ্ভিদ তৈরি করে ফেললা, এটা কিন্তু অযৌন প্রজনন। বাট যৌন প্রজনন কি? বাবা থেকে আসবে শুক্রাণু, মা থেকে আসবে কি? ডিম্বাণু। দুইটার মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় এবং পরবর্তীতে যে বেবিটা উৎপন্ন হয় বা যে ভ্রূণটা উৎপন্ন হয়, এই যে পদ্ধতিটা প্রজননের, এই পদ্ধতিকেই বলা হয় কি বলতো? যৌন প্রজনন। তাহলে মনে রাখবো মাইটোসিস কোষ বিভাজন, তোমরা সবাই জানো কোষ বিভাজন 3 প্রকার, তার মধ্যে একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। এই মাইটোসিস কোষ বিভাজন যেটা, একটা কোষ থেকে কয়টা কোষ হয় বলো তো? 2টা কোষে রূপান্তর হয়।
এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোন প্রজনন ঘটায় এরা বলতো? অযৌন প্রজনন ঘটায়। এবার একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা কি? সেটা হচ্ছে কনজুগেশন। অনেকের ব্রেনের মধ্যে বারবারই প্রশ্ন আসে কনজুগেশন মাধ্যমটা কি? অনেকের ব্রেনেই প্রশ্ন আসে কনজুগেশন মাধ্যমটা কি? মুখস্থ করা যাবে না। কনজুগেশনটা চলো আমরা একটু তোমাদের নবম দশমের অ্যাঙ্গেল দিকে বুঝাই, যাতে সহজে বুঝতে পারো। মনে রাখবা, যারা এই 25টা রাজ্যের তোমার হচ্ছে জীব, তারা যদি কাছাকাছি আসে, যেমন ধরো এই একটা কোষ, এই একটা কোষ দিলাম, ডট ডট দিলাম। এবার এই দুইটা কোষ যখন কাছাকাছি আসবে, তখন এদের মধ্যে জানো, এদের মধ্যে কি হয় জানো? এদের মধ্যে একটা নালীপথ তৈরি হয়। এই যে একটা নালীপথ তৈরি হয়। আবার বলি, যারা 25টার অন্তর্ভুক্ত এই রাজ্যের জীবগুলোর মধ্যে কিছু কিছু, সবাই না কিন্তু, কিছু কিছু আছে যারা যখন কাছাকাছি আসে তখন এদের মধ্যে একটা নালীপথ তৈরি হয়। কি তৈরি হয়? একটা নালীপথ তৈরি হয়। এই নালীপথের সাহায্যে, এই যে তোমার ধরো এটা হলো প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম, প্লাস মানে দিলাম দাতা, আর মাইনাস বলতে আমি বোঝাচ্ছি গ্রহিতা। মানে একজন দিবে কিছু, একজন গ্রহণ করবে কিছু। তো এই প্লাস যেটা আর মাইনাস একটা, প্লাসটার ভিতরে যে ডিএনএ থাকে, এই যে ডিএনএকে আমি বুঝাইছি, যে ডিএনএ থাকবে, এই ডিএনএর কিছু অংশ চলে যাবে হলো এই মাইনাস কোষের মধ্যে। এই প্লাস যে কোষটা, এই কোষটার কিছু অংশ এই যে সূক্ষ্ম নালীপথ আছে না, এই সূক্ষ্ম নালীপথের সাহায্যে চলে যাবে মাইনাস কোষের অংশের মধ্যে। যার ফলে এখানে যাওয়ার পরে মনে রাখবা এই নালীপথটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মনে করো চলে গেল। তো আমি কালার দিকটা বুঝাই তোমাদেরকে। ধরো এটা সাদা অংশ ছিল, তো এই সাদার কিছু অংশ এখানে চলে গেল, যাওয়ার পরে এই নালীপথ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে পরে এইটা তখন পূর্ণাঙ্গ একটি নতুন কোষে রূপান্তর হয় এবং স্বয়ংসম্পূর্ণ কোষ, যে বিভাজন করতে কি সক্ষম। এবার এটি বিভাজিত হয়ে দুইটি নতুন কোষ তৈরি করে। তাই এখন প্রশ্ন যে ভাইয়া এই জায়গাতে এই যে দিল দাতা কোষ যেটা ছিল, দাতা কোষের কী হবে? দাতা কোষে ডিএনএর যেহেতু একটা অংশ সে দান করে ফেলছে, সুতরাং এই কোষটা বিভাজন হওয়ার জন্য যে ক্রোমোজোম প্রয়োজন তার মধ্যে কিন্তু আর নাই, সে কিন্তু অলরেডি দান করে ফেলছে। সুতরাং এই কোষটা বিভাজন হতেও পারবে না, এই কোষটা কি যাবে? মারা যাবে। দেখো তো, একটা কোষ থেকে কয়টা কোষ হয়ে গেল? দুইটা কোষ। তারা এর মাধ্যমে কি বলতো? প্রজনন ঘটায় বা সংখ্যা বৃদ্ধি করে। তাহলে কনজুগেশন হলো দুইটা জীবকোষ কাছাকাছি এসে তার একটি নালীপথ তৈরি করে। এই নালীপথের সাহায্যে একটি কোষের ডিএনএর কিছু অংশ অপর কোষে স্থানান্তরিত হয়, আর এর ফলে ওই কোষটা পুরোপুরি আলাদা হয়ে নতুন দুইটা কোষ কি সৃষ্টি করে। একটা জিনিস ফলো করো তো, এই কোষের যে ডিএনএটা এই কোষে চলে গেল, এই ডিএনএর ভিতরে কি থাকে? জিন থাকে না? এই জিন কি বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক না? তার মানে এই কোষের কিছু বৈশিষ্ট্য এই কোষে স্থানান্তর হয়ে গেছে। তাহলে নতুন যে দুইটা কোষ উৎপন্ন হইল, এই কোষ দুটার মধ্যে কিন্তু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হইল। কথা কি বুঝতে পারছো আমার কথা কিছু? এই যে এভাবে কনজুগেশনের মাধ্যমে তারা কি করে বলো তো? এই কনজুগেশনের মাধ্যমে তারা তাদের কি সংখ্যা বৃদ্ধি বা কি প্রজনন ঘটায়। এবং দেখো আলাদা করে, এটা কিন্তু আলাদা দুইটা বিষয়, এইটা এবং এটা দুটো কিন্তু আলাদা বিষয়। কি বলছে? অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এইটা এবং এই লাইনটা কিন্তু টোটালি ডিফারেন্স। এরা কিন্তু লেখার সময় একটু মানে ঝামেলাপূর্ণ করে ফেলছে। কনজুগেশন জিনিসটা আলাদা, দুইটা গ্যামেটের মিলন কিন্তু আলাদা। দুইটা গ্যামেট মানে কি? দেখো কি বলছে, এরূপ দুটি গ্যামেটের মিলন। গ্যামেট বলতে বোঝাচ্ছে হলো একটা তোমার শুক্রাণু, আর একটা গ্যামেট বলতে বোঝাচ্ছে কি? ডিম্বাণু। দুইটা ভিন্ন গ্যামেটের যে মিলন, আমি একটু আগেই তোমাকে বলছি যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় কি মিলন বলো তো? যৌন মিলন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে প্রজনন ঘটে তাকে কি বলা হয়? যৌন প্রজনন। অর্থাৎ এখানে দুইটা ভিন্ন গ্যামেটের মিলন হচ্ছে। বাট কনজুগেশন যেটা, কনজুগেশনের সাহায্যে মনে রাখবা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ কোথায় স্থানিত হচ্ছে বলো তো? স্থানিত হচ্ছে হলো তোমার হচ্ছে গ্রহিতা কোষের মধ্যে। দুইটা জিনিসটা কিন্তু একটু ভিন্ন, পড়ার সময় একটু সাবধান পড়িও। মনে রাখবা এদের কোষে কোনো কি হয় না বলো তো? ভ্রূণ গঠিত হয় না। ভ্রূণ কি আমরা এর আগেই কিন্তু ব্যাখ্যা করছি যে সাধারণত ভ্রূণ বলতে বোঝাই হলো অপরিণত অবস্থা। কোনো জীবের অপরিণত অবস্থায় হলো কি বলতো? তার কি? ভ্রূণ। উদাহরণ হিসেবে কি দেওয়া আছে?
অ্যামিবা, তোমার হচ্ছে প্যারামেসিয়াম, এককোষী এবং বহুকোষী কি বলো তো অসংখ্য শৈবাল। আশা করি তোমাদের এই ইয়ের মধ্যে কি বলে তোমার প্রতিষ্ঠার মধ্যে যে বাক্যগুলো লেখা আছে বা যে শব্দগুলো লেখা আছে তোমার কোনোটাতেই আর অসুবিধা থাকার কথা না। চলো এবার আমরা স্থানান্তরিত হই হচ্ছে 3 নাম্বার রাজ্যে। কি বলছে 3 নাম্বার রাজ্য? ফানজাই। ফানজাই ভাইয়া, ফানজাই ভাইয়া, ফানজাই এই জিনিসটা আসছিল, ফানজাই এই 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 জিনিসটা হলো মনে হয় আসছিল ফাঙ্গাস থেকে। কি থেকে? ফাঙ্গাস। তাই ফাঙ্গাস মানে কি? ফাঙ্গাস মানে হলো মনে রাখবা ছত্রাক। কি? ছত্রাক। ফানজাই ফাঙ্গাস থেকে আসছে, তার মানে ফাঙ্গাস মানে কি? ছত্রাক। এবার তোমার ব্রেনের মধ্যে কিন্তু চলে আসছে এর বৈশিষ্ট্যগুলো। কিভাবে ভাইয়া? একটা মজার বিষয় দেখো, ফাঙ্গাস, তুমি মাশরুম খাওনি? আমরা কিন্তু অনেকে মাশরুম খাইছি কিন্তু, তাই না? দেখো মাশরুম যেটা, এটা কিন্তু কালারলেস হয়, সাধারণত কোনো রং থাকে না। যেহেতু রং থাকে না, আবার দেখবো ওর কিন্তু কোনো শিকড়ও নাই, শিকড়ও নাই, কোনো রং নাই, এর কোনো দেখবা ডালপালা নাই, কিছুই নাই, জাস্ট একটা খণ্ড। তুমি এখানে দেখতে পাচ্ছ, এটাই হলো কি বলতো মাশরুম। দেখতে না ছাতার মতো লাগতেছে। এবার চলো আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করি। কি বলছে? অধিকাংশ স্থলজ ছত্রাক কি কখনো দেখছো ভাইয়া যে ওই সমুদ্রের মধ্যে উৎপন্ন হচ্ছে? তার মানে কি অধিকাংশই কি স্থলে পাওয়া যায়। মাশরুম তুমি যে কোনো স্যাঁতসেঁতে পরিবেশে মাশরুম তৈরি করতে পারবা, স্যাঁতসেঁতে একটা পরিবেশ তৈরি করে দিবা, ওর মধ্যে জৈব সারটার দিবা, মাশরুম কি ওখানে কি উৎপন্ন হবে। দেখবা ওই যে বিভিন্ন বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় মাশরুম তৈরি করা হয়, একদম অন্ধকারাচ্ছন্ন ঘর, স্যাঁতসেঁতে পরিবেশ, ওই সকল জায়গাতে জৈব সারের মধ্যে থেকে কিন্তু মাশরুম তারা কিন্তু তোমার হচ্ছে বের করে, কিন্তু তুমি দেখবা চাষ করে, কিন্তু মাশরুম চাষ করা যায়। তো অধিকাংশ স্থলজ। এবার দুইটা ওয়ার্ড আছে, ওয়ার্ড দুটো একটু ভালো করে বুঝবা। মৃতজীবী আর একটা হলো পরজীবী। এখন প্রশ্ন, মৃতজীবী কি আর পরজীবী কি? মৃত মানে কি? ডেড, ডেড বডি। এখন মনে করো আমি মারা গেছি বা তুমি মারা গেছো, আমরা মারা যাওয়ার পরে কি মাটির সাথে মিশে যায় না, পচে যায় না? বা কোনো একটা প্রাণী মারা গেছে, কোনো উদ্ভিদ মারা গেছে, পচে যায় না? দেখবা ওই মৃত জিনিসের উপরে দেখবা যে কিছু ছত্রাক জন্মে। তুমি দেখবা কাঠ, মানে কাঠকে গাছ কেটে রেখে দিবা, ওই কাঠ দেখবা যেখানে থাকবে ওই অংশ কিন্তু দীর্ঘদিন ফেলে রাখলে পরে বৃষ্টির পানি টানি হলে পচে ওখানে কিন্তু ছত্রাকের জন্ম নেয়। দেখতে একটা কানের মতো লাগে কিন্তু মোচড়ানো। কথা কি বুঝতে পারছো আমার কথা কিছু? তার মানে সে কি করে? সে মৃত বস্তুর উপরে জন্মগ্রহণ করে সে ওই মৃত বস্তু থেকে পুষ্টি গ্রহণ করে সে তার জীবন ধারণ করে। তার মানে বুঝলাম, যারা মৃত বস্তুর উপর থেকে, মৃত বস্তুর উপরে জন্মে তার উপর থেকে পুষ্টি নিয়ে জীবন ধারণ করে বা বেঁচে থাকে, তাদেরকে বলা হয় কি জীবী বলতো? মৃতজীবী, নট মিথজীবী, মৃতজীবী। মাথায় রাখো, মিথজীবী কিন্তু আলাদা জিনিস। পরজীবী, পর মানে কি? অন্য, আর জীবী মানে কি? জীবন ধারণ করা। তার মানে কি যারা অন্যের উপর নির্ভর করে নিজের জীবন ধারণ করে তাদেরকে কি বলা হয় বলো তো? পরজীবী। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার চলে আসি আমরা, তারা মনে রাখবো যারা ফানজাই বা যারা ছত্রাক তারা অধিকাংশই স্থলজ, তারা মৃত বস্তুর উপর জন্ম নিয়ে ওখান থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে, অথবা অন্য কোনো জিনিসের উপরে সে জন্ম নিয়ে সেখান থেকে কি পুষ্টি নিয়ে বেঁচে থাকে। এবার চলে আসি আমরা পরবর্তী পয়েন্টে। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম। আম বলতে এক বছর বোঝায়, তাহলে মাইসেলিয়াম কথার অর্থ কি জানো? মাইসেলিয়াম কথার অর্থ হলো সুতা। কি? সুতা বা তন্তু। ওই যে ফিলামেন্ট পড়লা না, ফিলামেন্ট মানেও সুতা বা তন্তু, মনে রাখবা মাইসেলিয়াম মানেও কি? সুতা বা কি বলো তো ভাইয়া? তন্তু। এবার দেখো তাহলে এদের গঠনটা, এদের দেহ এককোষী হতে পারে, আবার কি এরা মাইসেলিয়ামও হতে পারে, সরু সুতার মতো অংশ নিয়ে গঠিত হতে পারে। এবার পরবর্তী অংশে চলে আসি। এগুলোর নিউক্লিয়াস কি? সুগঠিত। কেন সুগঠিত? কারণ আমরা তো বললামই যে ইউক্যারিওটার অন্তর্ভুক্ত আছে হলো 4টা রাজ্য, একটা হলো প্রোটিস্টা, একটা হলো ফানজাই, একটা হলো প্লান্টি, একটা হলো অ্যানিমেলিয়া। দেখো তো আমরা পড়তেছি কি? ফানজাই। তাহলে ফানজাই অবশ্যই তোমার ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, আর যারা ইউক্যারিওটা তারা অবশ্যই কি? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। আর কারা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত আমার কিন্তু উপরের অংশে ব্যাখ্যা করছি খুব সুন্দর মতো। এখন আমরা চলে আসি পরবর্তী অংশে। দেখো কি বলছে? কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। ভাই এটা কি মুখস্থ করবো না? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে ভাই। এই কোশ্চেনটা কিন্তু 2015 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত। এভাবে মনে রাখবো আমরা, ছত্রাক, বানানটা ফলো করো, ছত্রাক, লাস্টে কি আছে? কতে কি? কাইটিন। কতে কি? কাইটিন। তাহলে ছত্রাক, ফানজাই কথাটাই আসছে তোমার হচ্ছে ছত্রাক থেকে।
তার মানে ভাইয়া একটা জিনিস ফলো করো, ছত্রাকের লাস্ট আছে কতে কি কাইটিন, তার মানে এদের কোষপ্রাচীর কি নিয়ে গঠিত? কাইটিন নিয়ে গঠিত। এখন কোষপ্রাচীর কি এইটার ব্যাখ্যা তুমি যদি শিখতে চাও তোমাকে দেখতে হবে কি পরবর্তী 2 নম্বর চ্যাপ্টারের ক্লাস। আমরা বিস্তারিত 2 নম্বর চ্যাপ্টারের ক্লাস যখন নিব তখন ওখানে সুন্দর মতো শিখিয়ে দিব কোষপ্রাচীর কি, কীভাবে গঠিত হয়েছে। চলো পরবর্তী অংশে চলে যাই আমরা। শুধু আপাতত মনে রাখো কোষপ্রাচীর হলো কোনো কোষঝিল্লির উপরের একটা আবরণ, যা উদ্ভিদ কোষে পাওয়া যায় সাধারণত। এবার চলে আসো, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ব্রেনে বারবার এখন প্রশ্ন আসে কেন শোষণ পদ্ধতি? এ তো শালক সংশ্লেষণ ঘটাতে পারতো, কিন্তু ওই যে শর্ত আছে একটা, শালক সংশ্লেষণ ঘটাতে হলে তার অবশ্যই লাগবে হলো ক্লোরোফিল, যে জিনিসটা থাকে হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে। আর ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের প্লাস্টিড। তার মানে বুঝলাম যে এই যে মাশরুম, এর রং কি সবুজ? এ তো বর্ণহীন, কালার নাই। তার মানে এর মধ্যে কি নাই? এর মধ্যে নাই হচ্ছে ক্লোরোফিল নাই। কি নাই? ক্লোরোফিল নাই। যেহেতু ক্লোরোফিল নাই তার মানে এ শালক সংশ্লেষণ ঘটাতে পারবে না। আর যে শালক সংশ্লেষণ ঘটাতে পারে না তার মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সে স্বভোজী না পরভোজী? অবশ্যই সে পরভোজী। তাই তোকে বলছে যে এদের খাদ্য গ্রহণ ঘটে শোষণ পদ্ধতিতে, মানে অন্যের উপর সে জন্মে সে শুষি শুষি নেয় খাবারটা। সে এই যে শিকড় নাই কিন্তু এদের, এই যে নিচের দিকে অংশটা আছে এখানে হাইফি নামে কিছু জিনিস থাকে, এই জিনিসগুলো দিয়ে সে খাদ্য শুষে শুষে নেয়, নিয়ে জীবন ধারণ করে। এদের শরীরে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরো মানে সবুজ, প্লাস্ট মানে কি? প্লাস্টিড। তার মানে এটা হলো সবুজ রঙের প্লাস্টিড। এটাকেই বলা হয় কি? ক্লোরোপ্লাস্ট। এটা অনুপস্থিত। ক্লোরোপ্লাস্ট নাই বিধায় ওর মধ্যে ক্লোরোফিল নাই। ক্লোরোফিল নাই জন্য কি সবুজ রং হতে পারে নাই, সুতরাং সে সূর্যের আলোকে আবদ্ধ করতে পারবে না, সে শালক সংশ্লেষণ কি বলতো ঘটাতে পারবে না। আশা করি ক্লিয়ার। এবার দেখো কি বলছে লাস্টে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড যার মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে, কি বলছি? যাদের মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় হলো হ্যাপ্লয়েড। আর স্পোর মানে কি জানো? স্পোরের বাংলা হলো রেণু। কি? রেণু। এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি করে? বংশ বিস্তার করে। উদাহরণ কি আছে? উদাহরণের মধ্যে মনে রাখবা ইস্ট। তোমরা সবাই জানো ইস্ট দিয়ে কিন্তু রুটি ফুলায়। রুটি ফুলায় না? ওই যে যেমন বিভিন্ন তোমার বেকারিগুলো আছে ওখানে কিন্তু ইস্ট দিয়ে রুটি বা কেকগুলো ফুলানো হয়, কারণ সে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যার ফলে রুটিগুলোকে ফুলে ফুলে বাবেল হয়ে যায়। এবার দেখো পেনিসিলিয়াম এবং মাশরুম, এই 3টা উদাহরণ তুমি মনে রাখবা। উদাহরণগুলো কিন্তু তোমাদের বইতেই শুধু 3টাই দেওয়া, আরও অনেক উদাহরণ আছে, আমাদের বাইরেরগুলো সাধারণত লাগবে না। এটুকু মনে রাখলেই না, প্রত্যেকটা কারণ তুমি যদি বিশ্লেষণ করতে পারো আর কিচ্ছু লাগে না ভাই। তাহলে মনে রাখবো ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম, এদের উদাহরণ মানে এরা কোন রাজ্যের? এরা হলো ফানজাই অন্তর্ভুক্ত। কেন? তার কারণ আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিছি, আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না। এবার চলো পরবর্তী অংশে ঢুকে পড়ি আমরা। কি বলছে? প্লান্টি। প্রশ্ন যে প্লান্টি জিনিসটা কি? একটা জিনিস ফলো করো তো, প্লান্টি এটার মধ্যে কি কি থাকবে? এই দুনিয়াতে যত উন্নত উদ্ভিদ আছে, আম গাছ বলো, জাম গাছ বলো, লিচু গাছ বলো, কলা গাছ বলো, আপেল গাছ বলো, যত উন্নত সবুজ রঙের উদ্ভিদ আছে সবাই কার অন্তর্ভুক্ত হবে? সবাই মনে রাখবা প্লান্টির অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত? প্লান্টির। এখন মজার বিষয়টা হলো কি জানো, যে এদের বৈশিষ্ট্য আমি মনে রাখবো কেমনে, বা অ্যানাইসোগ্যামস আবার কি? ভাই আমরা ওয়ার্ড ভাঙবো এবং শিখবো, তাহলে কত মজা করে আমরা আজকে তোমার এই ওয়ার্ডগুলো ভেঙে দিই। দেখো ফার্স্টে প্লান্টি, এ প্রোক্যারিওটা নাকি ইউক্যারিওটা? 100% ইউক্যারিওটা, কারণ এদের নিউক্লিয়াসটা কি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস সুগঠিত। তাহলে ফার্স্টে বৈশিষ্ট্য হয়ে গেল এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। শুরুতেই বলছি যত আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলো তো সবাই দেখছো তাই না? এদের বর্ণ কেমন? সবুজ। যারা সবুজ তার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল রঞ্জক কণিকা বা বর্ণকণিকা কার মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। আর যার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে সে কোন বিক্রিয়া ঘটাতে পারে? শালক সংশ্লেষণ। এক কথা, এরা নিজের খাদ্য নিজে কি তৈরি করতে সক্ষম, কারণ এদের বর্ণ হলো সবুজ, এদের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায় ক্লোরোফিল। আর এই যে এটা থাকার কারণে তারা সূর্যের আলোকে আবদ্ধ করে তারা খাদ্য তৈরি করতে কি সক্ষম। মনে রাখবা আজকের পর থেকে। এবার একটা মজার জিনিস তোমাকে শেখাই, সেটা কি বলছে? এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র। এই যে এই জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস, উন্নত টিস্যুতন্ত্র। দেখো তো একটা জিনিস, তুমি তোমার বাসার যত ফার্নিচার বানাইছো, হয় মেহগুনি গাছ দিয়ে, নাহলে পরে কাঁঠাল কাঠ দিয়ে, নাহলে সেগুন কাঠ দিয়ে, তাহলে এইগুলো টিস্যু যদি উন্নত না হইতো তুমি কি ফার্নিচার বানাতে পারতা? তুমি মনে করো রাত্রেবেলা ঘুমায় গেছো খাটের উপরে, পরের দিন সকালে উঠে দেখলা হাই রে আমি তো মাটিতে শুয়ে আছি,
তার মানে কি তোমার খাট ভেঙে নিচে পড়ে যাইতা। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এদের টিস্যুগুলো কি উন্নত মানের, এজন্য শক্ত হয়। এবার চলে আসি আমরা, কি বলছে, এদের ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ মানে আমি বারবারই বলছি ভাইয়া, উপরে তোমরা দেখে নিও। এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। ডিপ্লয়েড মানে কি, যাদের মধ্যে ক্রোমোজোম থাকে 2 সেট। হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোম থাকবে 1 সেট। ডিপ্লয়েড মানে ক্রোমোজোম থাকবে কয় সেট বলো তো? 2 সেট। এবার ফলো করো একটু, আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের বিষয়টা আমরা যখন 3 নম্বর চ্যাপ্টার পড়ি কোষ বিভাজন, তখন আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বিস্তারিত নোট করে দিব, তখন তুমি একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবা। এবার কি বলছে, প্রধানত স্থলজ। ভাইয়া জীবনে দেখছো আম গাছ সমুদ্রের মধ্যে হয়েছে, কাঁঠাল গাছ নদীর মধ্যে হয়েছে? সম্ভব? তাহলে আমরা এরা কি বলতো? স্থলজ। তবে কিছু কিছু উদ্ভিদ আছে জলজ, যেমন কি শাপলা ফুল। শাপলা ফুল কখনো স্থলে হয় না। পদ্ম ফুল স্থলে হয়? হয় না। কর্মী শাক পানিতে হয়। তার মানে কি, তবে স্থলেও কিন্তু কর্মী শাক পাওয়া যায়। এরা বলতে গেলে উপচার টাইপের হয়ে গেছে, বুঝছো? এরা পানিতেও হয়, আবার কি স্থলেও লাগালেও হয়। তারা মনে রাখবো শাপলা ফুল, পদ্ম ফুল এগুলো কিন্তু পানিতে হয়। তার মানে ওরা কিন্তু সবুজ, ওরা শোষণ করতে পারে, ওরা কিন্তু এর অন্তর্ভুক্ত প্লান্টির। তার মানে যে এরা স্থলজ হতে পারে, আবার অসংখ্য কী আছে বলতো, জলজ প্রজাতিও আছে। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা ব্যাখ্যায় আসি হলো এদের যৌন জনন। কি জনন? যৌন জনন। যখনই যৌন কথাটা ব্রেনের মধ্যে চলে আসছে, তখনই ব্রেনে চলে আসবে কি? শুক্রাণু আর ডিম্বাণুর কথা উপরে কিন্তু শিখিয়েছি। যৌন জনন মানেই হলো শুক্রাণু আর কি ডিম্বাণুর মিলন। এবার প্রশ্ন আমার ওটা না, প্রশ্ন করছে হলো এরা অ্যানাইসোগ্যামস। মানে অ্যানাইসোগ্যামাস বা অ্যানাইসোগ্যামস কেন বললো? প্রশ্ন এইটা মুখস্থ করা যাবে না ভাই। কেন বললো? আজকের পর থেকে গ্রিক শব্দ ভেঙে ফেলবা, যাকে আমরা কিওয়ার্ড নাম দিছি, বুঝছো? কিওয়ার্ড যদি ভেঙে দাও তুমি, একটা মজার জিনিস আমি তোমাকে বুঝিয়ে দিই যে অ্যানাইসোগ্যামস, অ্যানাইসোগ্যামস, দেখো আমি এটাকে ভাঙলে কি পাচ্ছি? ভাঙলে কি পাচ্ছি? এ যোগ আইসো যোগ গ্যামাস। এ যোগ আইসো যোগ গ্যামাস ইকুয়াল টু কি লেখা যায়? অ্যানাইসোগ্যামাস। মনে রাখবা আজকের পর থেকে, মনে রাখবা আজকের পর থেকে। এ মানে না। তোমরা কি মানে বিগত শ্রেণীগুলোতে আইসোটা পড়ো নাই? আইসো মানে কি ছিল? একই না? তার মানে কি আইসো মানে হলো একই। আর গ্যামাস শব্দটা আসছে হলো গ্যামেট থেকে। কি থেকে? গ্যামেট থেকে। গ্যামেটের বাংলা কি জানো? জনন কোষ। কি কোষ? জনন কোষ। জনন কোষ কি? শুক্রাণু আর ডিম্বাণু। তার মানে অ্যানাইসোগ্যামস কথাটার অর্থ হচ্ছে এই যে শুক্রাণুটা আর এই যে ডিম্বাণুটা, এরা এই যে জনন কোষ, শুক্রাণু আর ডিম্বাণু জনন কোষ, এরা একই না। এরা একই না। অর্থাৎ একটার সাইজ ছোট, একটা সাইজ বড়, একটা চলাচল করতে পারে, একটা নিশ্চল। শুক্রাণু কিন্তু আকারে ছোট, এরা কিন্তু স্বচ্ছ মানে সচল। কেন? কারণ তার ফ্লাজেলা আছে, এটাকে ফ্লাজেলা বলা হয়, এই লেজটাকে ফ্লাজেলা বলা হয়। ফ্লাজেলার কারণে এরা কিন্তু চলাচল করতে পারে। বাট এটা ডিম্বাণু, ডিম্বাণু কিন্তু আকারে বড়, এমনকি সে কিন্তু নিশ্চল। তার মানে এদের আকার এবং আকৃতি বা পার্থক্যটা কি? আকার হচ্ছে কোনো একটা জিনিস ছোট নাকি বড়, আর আকৃতি বলতে বলতে জ্যামিতিক কাঠামো। এক কথা, সে গোলাকার নাকি ডিম্বাকার না কেমন দেখতে, কেমন সে। তাহলে মনে রাখবা এদের আকার এবং আকৃতি উভয়টাই কি ভিন্ন ভিন্ন, একই ধরনের না। যেহেতু একই ধরনের না, জননকোষ দুইটা একই ধরনের না, তাই জননকোষ যদি একই না হয় তার নাম কি বলবো? অ্যানাইসোগ্যামস। অ্যানাইসোগ্যামস, অ্যানাইসোগ্যামস। তার মানে আজকের পর থেকে মনে রাখবো অ্যানাইসোগ্যামস বলতে বোঝাই হলো যে শুক্রাণু আর ডিম্বাণু অর্থাৎ জননকোষ দুইটা একই আকার আকৃতি বা গঠন বিশিষ্ট নয়। তখন এসে কি বলছে? আকার আকৃতি বা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুইটা। ভিন্নধর্মী কেন বলছে? একটা শুক্রাণু একটা কি ডিম্বাণু, দুইটা গ্যামেট। গ্যামেটের বাংলা কি বলছি? জনন কোষ। গ্যামেটের মিলন মানে কি? সংযুক্ত হওয়া। এর মাধ্যমে কি প্রজনন হয়? যৌন জনন সম্পন্ন হয়। তুমি এই ওয়ার্ডটা যদি ভেঙে বোঝো, আশা করি এগুলো আর মুখস্থই করা লাগবে না। কথা কি বুঝতে পারছো? এভাবে ভাইয়া তুমি একটু কষ্ট করে বুঝে বুঝে পড়বা। পড়া তো সবাই পড়াশোনা করে, কিন্তু কথা হলো কেউ বুঝে পড়ে, কেউ কি না বুঝে পড়ে। একটু বুঝে পড়বা, দেখবে পড়াশোনা সহজ হয়ে গেছে। উদাহরণ কি? সবুজ উদ্ভিদ। এই দুনিয়ার সকল সবুজ উদ্ভিদই কার অন্তর্ভুক্ত? প্লান্টের। উদাহরণ যা থাকবে বাড়ি দিবা সবুজ উদ্ভিদগুলা। বুঝতে পেরেন ইনশাল্লাহ? আশা করি তোমাদের কাছে অলরেডি বায়োলজিটা কি সহজ হতে শুরু করেছে। ইনশাল্লাহ সামনে আরও পানির মতো হয়ে যাবে, একদম একদম পানি হয়ে যাবে বায়োলজি। চলো পরবর্তী অংশে ঢুকে পড়ি আমরা। অ্যানিমেলিয়া, এটাই কিন্তু লাস্ট। হ্যাঁ, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়া যে রাজ্যটা আছে,
এখানে কারা? আমরা। তো আমরা যদি অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত হই, আমাদের বৈশিষ্ট্যগুলো হয় কী ভাইয়া বলো তো? অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত হবে। তো একদম সহজ বিষয়। কি বলছে? এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। আচ্ছা, আমাদের কোষগুলো কি উন্নত না? আমাদের কোষে কি নিউক্লিয়াস উন্নত না? তার মানে নিউক্লিয়াস সুগঠিত। আমরা কি এককোষী প্রাণী? আমাদের দেখতে একটা মনে হয়, তার মানে কি আমরা বহুকোষী প্রাণী? এক নম্বর গেল। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নেই, কোনো প্লাস্টিড নেই, কোনো কোষ গহ্বর নেই। মনে রাখবা আজকের পর থেকে, আমাদের কোষে কোনো কোষ প্রাচীর নাই। মনে রাখবা, দেখো একটু, এটা একটা কোষ, ধরো এটা কোষের নিউক্লিয়াস, এইটাকে বলা হয় কোষ ঝিল্লি। আর এর বাইরের দিকে যদি আমি আর একটা আবরণ অঙ্কন করি, এই আবরণটাকে বলা হচ্ছে হলো কোষ প্রাচীর। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল, তোমাদের এসএসসি পরীক্ষায় বারবারই আসে এই কোশ্চেনগুলো, কাদের কোষ প্রাচীর কাদের কোষ প্রাচীর নাই। ভালো করে পড়বে, এমসিকিউতে খুব সুন্দর মতো আসে এগুলো। তাহলে মনে রাখবা, অ্যানিমেলিয়া যারা আমরা, আমাদের কোনো কি নাই বলো তো? আমাদের কোনো প্রকার কোনো কোষ প্রাচীর আমাদের কোষে নাই, কারণ আমরা প্রাণী। তো প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এবার প্লাস্টিড, মজার বিষয়। আচ্ছা ভাইয়া বলো তো, এই প্লাস্টিক যদি আমার শরীরে থাকতো, আমি কি অনলাইনে এসে পড়াতাম? কোনোদিনও না। বাসা খালি ঘুম দিতাম। কত কী জন্য? সকালবেলা ঘুম থেকে উঠতাম, রোদে দাঁড়াইতাম, আমার শরীরে প্লাস্টিক আছে, সূর্যের আলো গায়ে পড়তো, অটোমেটিক্যালি খাদ্য তৈরি হইতো। তো পেটে যদি ক্ষুধা না থাকে, খাদ্য যদি এনার্জি যদি অটোমেটিক পাই, তাহলে আমি কি কাজ করবো? কখনও কাজ করবো না, পড়াশোনা করতাম না, জীবনেও পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো পড়াশোনাই করতাম না, খালি ঘুম পারতাম। কিন্তু দুঃখের বিষয়ে আমাদের শরীরে কি নাই বলো তো? প্লাস্টিড নাই। প্লাস্টিড মিনস ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকে? ক্লোরোফিল, সবুজ বর্ণের। আমার তোমার বডি কি সবুজ রঙের? না, কখনো না। তার মানে কি আমাদের শরীরে কোনো প্লাস্টিড নাই, কারণ আমরা তো সবুজ রঙের না। সুতরাং আমাদের শরীরে কিন্তু যেহেতু প্লাস্টিড নাই, তাই সালোক সংশ্লেষণ কি ঘটবে না। যেহেতু সালোক সংশ্লেষণ ঘটবে না, তাহলে নিজের খাদ্যও নিজে তৈরি করতে পারবো না। তার মানে খাদ্যের জন্য কি অন্যের উপরে নির্ভর করি। তাই আমরা স্বভোজী না পরভোজী? অবশ্যই পরভোজী। বলতে পারো ভাইয়া বাসাতে না ভাত রান্না করে খাই। আরে ভাই, ভাত রান্না করে যে খাচ্ছ, কাকে খাচ্ছ তুমি? তুমি যে খাচ্ছ ধানকে, ধানের যে চাউলটা বের করেছে চাউলকে, তাহলে ওই চাউলটা পাইছো কোথা থেকে? উদ্ভিদ থেকে। তাহলে এই যে উদ্ভিদের উপর তুমি নির্ভরশীল হয়ে গেলা, শাক খাচ্ছ, তুমি উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে পড়লা। আশা করি বুঝতে পারছো। এবার মজার বিষয় দেখো, যে কোষ গহ্বর নাই, প্রাণী কোষে কোষ গহ্বর আছে, কিন্তু কেমন? অত্যন্ত ক্ষুদ্র। তাই বলা হয়েছে কি নেই, সাধারণত থাকে না, যদিও থাকে অত্যন্ত ছোট। আশা করি বুঝতে পারছো। এবার প্লাস্টিড না থাকার কারণে এরা হেটারোট্রফিক। হেটারো বলতে কি বোঝায়? ভিন্ন। ট্রফিক বলতে বোঝায় হলো তোমার গ্রহণ করা, খাবার গ্রহণ করা। তার মানে কি অন্যের উপর ভিত্তি করে সে খাবার গ্রহণ করে, তাই কে বলা হয় কি হেটারোট্রফিক বা পরভোজী, ভোজ করা। ট্রফিক বলতে গেলে ভোজ করা বা খাওয়া, কোনো কিছু খাওয়া বোঝায়। তার মানে কি হেটারোট্রফিক মানে কি বলতো? পরভোজী। ওই যে প্লাস্টিড নেই এই জন্য। এবার খাদ্য গলাধিকরণ করে। গলাধিকরণ মানে কি? আরে গলা দিয়ে নামায় দেয় জাস্ট, খাবার মুখে দিয়ে কি গলা দেখাও না তুমি? তার মানে কি এর গলাধিকরণ বোঝায়। এবং দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমাদের টিস্যু অবশ্যই জটিল, আমাদের বডিতে প্রচুর টিস্যু আছে। টিস্যু কি আমরা উপরে কিন্তু অনেকবার বলছি ভাই, আমাদের বডির টিস্যুগুলো কি উন্নত, অনেক উন্নত ভাই। এবার চলে আসো আমরা নিচের দিকে যাই। কি বলছে? এরা প্রধানত যৌনজননের মাধ্যমে কি করে? বংশবৃদ্ধি করে। বা এরা আবার কি পড়ানো লাগে বলো? বাঘ বলো, মানুষ বলো, অন্য যে কোনো উন্নত মানের প্রাণী বলো, এরা কিন্তু সাধারণত কি যৌন মিলনের মাধ্যমে কি বলতো? বংশবিস্তার করে। এক কথা, এদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটানোর মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ, তার মানে কি? পরিণত বলতে বোঝাচ্ছে যে তোমার বয়সটা যদি একটা নির্দিষ্ট রেঞ্জে পৌঁছায় যায়, যখন তোমার শরীরে কি শুক্রাণু তৈরি হবে, তুমি যে ছেলে হও বা তুমি যদি মেয়ে হও, তোমার শরীরে ডিম্বাণু তৈরি হবে, এরকম অবস্থাকে বোঝাচ্ছে হলো পরিণত ডিপ্লয়েড পুরুষ বা তোমার স্ত্রী, প্রাপ্তবয়স্ক। এক কথা, এদের জননাঙ্গ, জননাঙ্গ বলতে কি বোঝাইছে? ছেলেদের শুক্রাশয়, মেয়েদের কি ডিম্বাশয়। এখান থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট মানে কি ভাইয়া? গ্যামেট মানে হলো, মনে রাখবা, জনন কোষ। জনন কোষ, জনন কোষ। পুরুষ থেকে উৎপন্ন হয় শুক্রাণু, আর স্ত্রী থেকে উৎপন্ন হয় কি তোমার হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণু এদেরকে বলা হয় জনন কোষ বা গ্যামেট। এরা কেমন? হ্যাপ্লয়েড। মনে রাখবা, ডিপ্লয়েড বলতে বোঝায় হলো 2N, 2 সেট ক্রোমোজোম থাকে, আর হ্যাপ্লয়েড মানে হলো শুধু N, 1 সেট ক্রোমোজোম থাকে। তাইলে একজন পরিণত ডিপ্লয়েড পুরুষ বা একজন স্ত্রীর জননাঙ্গে তোমার হ্যাপ্লয়েড গ্যামেট অর্থাৎ হ্যাপ্লয়েড জননকোষ তৈরি হয়, যেটা কি শুক্রাণু আর কি ডিম্বাণু। এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর তৈরি হয়।
ভ্রূণ বিকাশকালীন মানে কি, মায়ের পেটে যখন ওই যে শুক্রাণুডিম্বনের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হইলো, ওই জাইগোটটা ধীরে ধীরে বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। ওই ভ্রূণটা তৈরি যখন হয় তখন ভাইয়া মনে রাখবা ওখানে ভ্রূণীয় কি স্তর তৈরি হয়। যেমন তোমাকে একটা ভ্রূণীয় স্তরের কথা বলি। ভ্রূণীয় স্তর সাধারণত দুই ধরনের হয়, একটা দ্বিস্তরী, একটা কি ত্রিস্তরী। আমরা হলো উন্নত, তাই আমাদের শরীরে ভ্রূণীয় স্তর তৈরি হয় সেটা হলো কয় স্তরী বলো তো? ত্রিস্তরী। একটার নাম হলো অ্যাক্টোডার্ম, একটা হলো মেসোডার্ম, একটা হলো অ্যান্ডোডার্ম। জাস্ট তুমি কি এতটুকু জেনে রাখো যে ভ্রূণীয় বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর তৈরি হয়। এই ভ্রূণীয় যে স্তরগুলো তৈরি হয় এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়। এই অঙ্গগুলো কিন্তু ওই ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়, কোনোটা অ্যাক্টোডার্ম থেকে, কোনোটা মেসোডার্ম থেকে, কোনোটা কি অ্যান্ডোডার্ম থেকে। আশা করি তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবার কি বলছে, উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং কি মেরুদণ্ডী প্রাণী। যাদের মেরুদণ্ড আছে তারা কি মেরুদণ্ডী, আর যাদের মেরুদণ্ড নাই তাদের কি বলা হয় বলো তো? অমেরুদণ্ডী। এই দেখো আমার কাছে একটা ছোট্ট সুন্দর একটা কঙ্কাল আছে। এই যে আমাদের যে এটা মানুষ, এই মানুষের দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পিছনের এই দণ্ডটাকে বলা হয় মেরুদণ্ড। কি বলা হয়? মেরুদণ্ড। যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী, যাদের নাই তারা কি অমেরুদণ্ডী। ওকে, এবার চলে আসি আমরা নিচের দিকে। কি বলছে যে প্রোটোজোয়া বাদ বাকি সকল মেরুদণ্ড অমেরুদণ্ডী হলো কি বলতো? অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। এবার আমাদের যে 5টা রাজ্য ছিল আমরা কিন্তু সুন্দর মতো ব্যাখ্যা দিয়েছি। এবার নিচের এই জাস্ট এই 3টা লাইন থেকে আমরা কতটুকু পড়বো আমি বলে দিচ্ছি, জাস্ট রিডিং করে ফেলা দিবা। হ্যাঁ, কি বলছে, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভেলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে 2 ভাগে কী করেন বলতো? ভাগ করেন। কে? টমাস ক্যাভেলিয়ার স্মিথ। তিনি কোথায় পড়াশোনা করতো? মানে কোথাকার তিনি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভেলিয়ার স্মিথ তিনি জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং কি ক্রোমিস্টা নামে 2 ভাগে ভাগ করেন, এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্যে কি করেন? রাজ্য নামে কি বলতো? পুনর্নামকরণ করেন। এটা এমসিকিউতে আসতে পারে, তার শেডিং করে নিবা। এভাবে তিনি জীবজগতেরকে মোট কয়টি রাজ্য? 6টি রাজ্যে ভাগ করেন। এই বিষয়ে উচ্চতর শ্রেণীতে তোমরা শিখতে পারবা, বিভিন্ন কথা বলা আছে। জাস্ট এই 2টা লাইন তুমি রিডিং করে ফেলা দিবা। আশা করি তোমার এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো আমরা 1.4 অর্থাৎ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমরা বইয়ের প্রতিটা পয়েন্ট ধরে প্রতিটা লাইন ধরে ব্যাখ্যা দিচ্ছি। আশা করি তোমার ক্লাসগুলো খুবই ইফেক্টিভ মনে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।